আমি যদি বলি এই ডিভাইসটাতে জাদু আছে, এই ফোনটা রাইট নাও আপনি দেখছেন হালকা অরেঞ্জ কালার, বাট আমি যদি এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখি তাহলে এটার কালার হয়ে যাবে কিন্তু ডিপ অরেঞ্জ। কথা বলছি ইনফিনিক্সের লেটেস্ট ডিভাইস ইনফিনিক্স হট 70 নিয়ে। বাংলাদেশ মার্কেটে ওরা তিনটা ভ্যারিয়েন্টে নিয়ে আসতে চলছে এই ডিভাইস। অলরেডি দুইটা ভ্যারিয়েন্ট রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। একটা হচ্ছে 4/128 আর একটা 6/128। তবে 8GB ভ্যারিয়েন্টটা খুব শীঘ্রই লঞ্চ করবে। যাদের বেশি র্যামের প্রয়োজন রয়েছে তারা আর কিছুদিন ওয়েট করেন। বাট আসলে এই ফোনটা আপনি কিনবেন কিনা সেই ডিসিশন না হয় আপনি মেক করেন আমাদের ভিডিওটা শেষ করার পরে। আসলে আপনার জন্য এটা ঠিকঠাক আছে কিনা চলুন সেটা আগে জানি। ইনফিনিক্স হট 70তে আসলে এই ম্যাজিক্যালি ব্যাপারটা রয়েছে এই কালার ভ্যারিয়েন্টে। এটাকে ওরা বলছে থার্মো অরেঞ্জ কালার। তবে এটার আরো বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টে কিন্তু আপনারা পাবেন। থার্মো অরেঞ্জ কালারটা নিলে আপনি সামটাইমস একটু ফ্লেক্স নিতে পারবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি একটু ফ্রিজে রেখে ফোনটার কালার চেঞ্জ করে দিতে পারেন। বাট ফোন আসলে কেই বা ফ্রিজে রাখে? যদি এই টেস্ট কেউ করতে চান আমি বলবো কোনো একটা পোলের মধ্যে ঢুকে তারপরে অবশ্যই ফ্রিজে হয়তো 10-15 মিনিটের জন্য রাখতে পারেন। কিন্তু এই কাজটাও করা ঠিক না। কেন ঠিক না আমি বলি, আমি কোনো একবার এরকম ফ্রিজে একটা ফোন রেখেছিলাম, পরবর্তীতে ডিসপ্লের ভিতরে বা হয় কি জলীয় বাষ্পের মতো এটা ভিতরে জমে যায়। যখন আপনি ফ্রিজ থেকে সাথে সাথে বের করে নর্মাল ইয়াতে নিয়ে আসেন তখন গিয়ে মূলত ভিতরের ওই জলীয় বাষ্পটা জমে। সো এটা না করাটা বরং বেটার। তারপর যদি একান্তই প্রয়োজন হয় খুব অল্প সময়ের জন্য এই টেস্ট আপনি করতে পারেন। তবে এই কালারটা এমনিতেও আমি দেখলাম নর্মালি যখন একদম ডিরেক্টলি তাকাচ্ছেন তখন এটা দেখতে কিন্তু হালকা অরেঞ্জ লাগে, বাট লাইটের রিফ্লেকশনের সাইড থেকে তাকালে তখন এটা আর একটু ডিপ লাগে। তবে কালার চেঞ্জ হোক না হোক এইটা ধরলে আপনার কাছে খুব ভালো লাগবে, কারণ এটা রিয়ার প্যানেলটা এমন একটা ফিল দেয় বেবি স্কিনের মতো। আপনার কাছে এই জিনিসটা যখন এভাবে টোকা দিবেন এটা বুঝতে পারবেন যে জিনিসটা শক্ত, কিন্তু আপনার কাছে ধরতে লাগবে যে একদম খুবই সফট, আপনাকে ওই ফিলটা দেবে। এই জিনিসটা খুব দারুণ লাগছে আমার কাছে। আরেকটা বিষয় হচ্ছে এটা রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস খুবই কম বসে, একদমই দেখা যায় না বললেই চলে। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, ফোনের থিকনেস খুব বেশি না, অনলি 7.49 মিলিমিটার, আর ওয়েটের দিক থেকে 195 গ্রাম। সো বুঝতেই পারছেন এক হাতে নিয়েও খুব ইজিলি ব্যবহার করা যাবে যেহেতু খুব পাতলা ফোন এবং ওয়েটের দিক থেকেও কম রয়েছে। রিয়ার প্যানেলের ডিজাইন পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। বডি ফ্রেমটাতে আমরা একটা এক্সট্রা বাটন দেখছি, আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের যা ডেডিকেটেডলি এআই ফিচার আপনাকে নিয়ে নেবে। আর এই বডি ফ্রেমের কালারটা কিন্তু সিলভার, যা হয়তো একটু মেটাল টাইপের ভাইব দিচ্ছে ঠিকই, বাট এটা প্লাস্টিক। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ওরা এখানে দেয়নি। বেস ভ্যারিয়েন্টের দাম রেখেছে ইনফিনিক্স 18,999 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা। তবে 8GBটা যেহেতু কামিং সুন ওইটার দামটা আমরা এখনো জানতে পারিনি। ডিসপ্লেতে চলে আসলে আমরা এখানে মোটামুটি 6.7 ইঞ্চের একটা প্যানেল পাবো। এই প্যানেলটা মূলত একটা IPS LCD প্যানেল এবং এখানে আপনারা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাবেন। আমরা টেস্ট করে দেখলাম 120 হার্টজ পর্যন্তই যায়, 90 to 120 হার্টজ এর মধ্যেই ঘোরাফেরা করে। বাট এই ডিসপ্লেটার রেজলিউশন কম, 720p। সো আপনি যখন কাছ থেকে দেখবেন রেজলিউশনের ঘাটতি মনে হবে। এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম 19,000 টাকা, সেই জায়গা থেকেও অবশ্যই কম মনে হচ্ছে। আর 22,000 টাকায় তো ডেফিনেটলি আপনাদের কাছে অবশ্যই কম মনে হবে। 8GB ভ্যারিয়েন্ট আসলে আরও দাম বাড়বে, তখন ওই বাজেট থেকে HD+ রেজলিউশনটা আসলে কোনোভাবেই যায় না। যদিও এখন ফোনের দাম অনেক বেড়ে গেছে এটা আমরা মানি। এমনকি ইনফিনিক্স একসময় 20K এর মধ্যেই আমরা দেখতাম যে অ্যামোলেড ফুল HD+ 120 হার্টজ এমন কিছু দিয়েছে, বাট এখন আর পারছে না। পারলে ভালো হইতো। এখন এই IPS হওয়াতে এই ডিসপ্লেটা না একটু ওই লেভেলের ক্রিস্প, ওই লেভেলের কালারফুল মনে হবে না। আপনার কাছে একটু কুলারের দিকে টোন মনে হবে, কালারফুল না ওরকম, ওই বিষয়টা এখানে আমি পেয়েছি। আমি আরও বেশ কিছু IPS ডিসপ্লে দেখেছি যেগুলো কালার রিপ্রেশন আরও একটু বেটার হয়ে থাকে। সো এইটার ক্ষেত্রে যদি আর একটু একটু ওয়ার্মের দিকে একটু কন্ট্রাস্ট লেভেলটা বেশি থাকতো তাহলে বোধহয় আরও ভালো লাগতো। সো এইটা আমার কাছে একটু কুলার লাগছে। আর খুব কাছ থেকে দেখতে গেলে রেজলিউশন ম্যাটার করে। এর বাইরে ব্রাইটনেস আপনারা ইনডোরে ভালো পাবেন, আউটডোরেও নর্মালি চালানো যায়, কিন্তু ডিরেক্ট সানলাইটে যখন আপনারা ফটোগ্রাফি করবেন তখন মনে হবে কিছুটা স্ট্রাগল করছেন উনি। ডিসপ্লের কমপ্লেইনের জায়গাটা বলতে আমি আসলে HD+ রেজলিউশনটাকেই বলবো। এর বাইরে মোটামুটি ওকেই ছিল। IPS নিয়ে খুব একটা কমপ্লেইন থাকতো না, যদি আরেকটু কালার লেভেলটা একটু বেটার মনে হতো আর কি, রিপ্রোডাকশনটা বেটার হতো আর কি। এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করে Android 16 এবং MediaTek Helio G100 Ultimate রয়েছে। আর LPDDR4X এর RAM, UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, অ্যান্ড ওরা ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেশন করছে। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন এই ফোনটাতে 90 FPS কিন্তু আপনারা ফ্রি ফায়ার প্লে করতে পারবেন। আচ্ছা, ওইটার প্রসঙ্গে একটু পরে আসি। এখন MediaTek Helio G100 Ultimate হোক আর যাই হোক আলট্রা হোক, এই SoC সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন। এটা এখনো এই সময়ে দাঁড়িয়ে ফোনের দাম তো অনেক বেড়ে গেছে, সেই হিসাবে আমরা যদি 18, 19, 20, 22 সেই জায়গা থেকে মেনে নেওয়া যায়, ওটা নিয়ে কোনো কমপ্লেন নেই। এরপর যদি ওদের UI এর কাছে আসি, হ্যাঁ ইনফিনিক্সের UI কিন্তু আগের তুলনায় বেশ কিছুটা ম্যাচিওর হয়েছে এবং অনেকটাই বেটার আউটপুট দিচ্ছে। কিছু ব্লোটওয়্যার আপনারা এখানে পাবেন যেগুলো আমরা আগেও দেখেছি, এগুলো প্রয়োজন না হলে বরং এই ধরনের বাজেট ফোন থেকে আমি বলি সবসময় সরিয়ে ফেলার জন্য, সেটা উচিত হবে। তাছাড়া রেগুলার টাস্ক সে ভালোভাবে সামলাতে পারছে। তবে 4GB RAM নিলে অনেক বেশি অ্যাপ্লিকেশন নিয়ে একটা টাইম কাজ করতে পারবেন, এটা মাথায় রাখবেন। যদি 6GBটা নেন মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স পাবেন, আর 8GBতে গেলে তো আপনি আর একটু বেটার রেজাল্ট পাবেন। র্যাম ম্যানেজমেন্ট এমনিতে মোটামুটি ভালোই, কিন্তু র্যামের স্বল্পতা আছে এই আর কি। এই 4GB র্যামের এই ফোন যদি 1-1.5 বছর আগে হয়তো ইনফিনিক্স এই ফোন নেই, এই কনফিগারেশনে ওরা নিয়ে আসতে পারতো 15,000-এর আশেপাশে আমার যা মনে হয়। বাট এখন
কিছু করার নাই। এনিওয়ে, তো যেটা বলছিলাম, আপনি ডে টু ডে লাইফের টাস্ক এটাতে বেশ ভালোভাবে সামলাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ, হিকআপ বা স্লো হওয়ার মতো ইস্যু আমরা পাইনি, যদিও এই ফোন আমাদের কাছে অনেক দিন আছে এমন না, মোটামুটি সপ্তাহখানেক প্লাস। সেই জায়গা থেকে মোটামুটি বাজেট ফোন হিসেবে আমাদের এক্সপিরিয়েন্স ভালো। দেন আমরা যদি আসি গেমিংয়ে, হ্যাঁ, ফ্রি ফায়ারের ক্ষেত্রে 90 FPS এটা সাপোর্ট নেয় এবং আমরা অনেকবার ট্রাই করে দেখেছি এই ডিভাইসটাতে ফ্রি ফায়ার বেশ ভালো রেজাল্টই দিচ্ছে, বলা যায় স্মুথ রেজাল্ট আপনি পাবেন। তবে 90 FPS একদম কনস্ট্যান্টলি ওভাবে ধরে রাখতে পারে না, ফ্রেম ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে। মোটামুটি অ্যাভারেজে আপনি 84 এর আশেপাশে রাখতে পারেন আর কি। সামটাইমস একেবারে অ্যাকশন মোমেন্ট, ইন্টেন্স মোমেন্টে আপনারা হয়তো টুকটাক কিছু ল্যাগের দেখা পাবেন। তবে যদি এরকম প্ল্যান থাকে আমি ফ্রি ফায়ার গেম প্লে করবো, প্লাস হচ্ছে গিয়ে আমি ওই রেকর্ডিং অন করবো, রেকর্ড করবো, সেটা খুব একটা ভালো হবে না, কিন্তু তখন ফোনের উপরে ভালো রকমের প্রেশার দেয়, এটা আপনি ফিল পাবেন। বাট আপনার বাজার একদম 20-এর মধ্যে লকড, এর বেশি বাড়াতে পারবেন না, কিন্তু খেলেন ফ্রি ফায়ার, আপনি চয়েস লিস্টে এটাকে রাখতে পারেন। পাবজিও আমরা এটাতে ট্রাই করেছি, তবে ফ্রি ফায়ারের মতো অতটা বেটার আউটপুট দেয়নি। 60 FPS আপনি প্লে করতে পারবেন এবং প্লেবল রেজাল্ট পাওয়া যায় ঠিকই। এছাড়াও আমরা কল অফ ডিউটি মোবাইলও এটা থেকে ট্রাই করেছি, যে গেমটা আবার স্মার্টফোনের সাথে যথেষ্ট ভালো আউটপুট দিচ্ছিল। গেমিং টাইমে আরেকটু মজা পাবেন স্টেরিও স্পিকার থাকাতে, যদিও বটম ফায়ারিংটা একটু বেশি লাউড, তারপরেও সিঙ্গেলের চাইতে তো বেটার অ্যাটলিস্ট। এবং সাউন্ড কোয়ালিটি ভালো, তবে সাউন্ডটা একটু থিন, আরেকটু ডিপ, আরেকটু ডেপথ থাকলে ভালো লাগতো আর কি বেশি, তবে ক্লিয়ার সাউন্ড দেয়। ক্যামেরায় স্মার্টফোনের রিয়ারে আপনারা দুইটা শুটার দেখলেও মূলত মেইন হচ্ছে একটাই, আর তা 50 মেগাপিক্সেলের। পরবর্তী যেটা আছে এটা যথেষ্ট সময় দামি, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। ইনফিনিক্সের এই স্মার্টফোনটা আসলে অ্যারাউন্ড 20K প্রাইস পয়েন্ট থেকে খুব দারুণ ছবি দিচ্ছে এমন না, অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দিচ্ছে। এর আগে ইনফিনিক্সের ফোনগুলোতে যেমনটা আপনারা দেখছেন, লো লাইটের দিকে স্ট্রাগল করে অনেকটা, বাট প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস, ডিটেল অ্যাভারেজ রাখছে। কিন্তু ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল প্লাস হচ্ছে এক্সপোজার কন্ট্রোলিং, এইখানে ইস্যু আছে ওনার। বাজেট ফোনগুলোর এই একটা ইস্যু আমরা প্রত্যেকটা ফোনে এমন ব্যাপার দেখছি। তাছাড়া কালারটা একটু ভাইব্রেন্ট, যদিও এর ডিসপ্লেতে অত বেশি না লাগলেও আপনি অন্য ডিসপ্লেতে নিয়ে দেখতে গেলে এই ব্যাপারটা হয়তো আপনার চোখে পড়বে আর কি। পোর্ট্রেট মুডে আবার তিনটা ফোকাল লেন্থ দিয়ে রাখছে, 24, 35, 50mm। কি একটা অবস্থা! আপনারা 35 বা 50mm এর ছবি তুলে মজা পাবেন, তবে 50mm এ গেলে সফটনেস বেশি মনে হয়, যেহেতু ডিজিটাল জুম করে তোলে আর কি। 35টা মোটামুটি স্ট্যান্ডার্ড সব দিক বিবেচনায়, ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেস তো তখন আর্টিফিশিয়াল লাগে না, তাছাড়া বডি শেপটাও পারফেক্ট আসে, সুন্দর লাগে আর কি মোটামুটি। ফ্রন্ট ফেসিং ক্যামেরার কালারটা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে, ন্যাচারাল লাগছে না, একটু ওয়ার্মের দিকে প্রেজেন্ট করছে, আবার স্কিনটার মানে কালারটা বোধহয় পারফেক্টলি দিতে পারছে না আর কি, এরকম একটা ব্যাপার আছে। এটা ভিডিও কলিংয়ের জন্য ওকে, আর যদি ভালো লাইটে আপনি ছবি তুলেন তাহলে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট নিয়েও সন্তুষ্ট থাকবেন। আদারওয়াইজ মানে ক্রিটিক্যাল লাইটিং সিনারিওতে খুব একটা দারুণ রেজাল্ট দেবে না ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও রেকর্ড করতে পারে এই স্মার্টফোনটা 2K 30 FPS এ। ইনফিনিক্সের ফোনগুলোতে এটা একটা মজা, যতই বাজেট ফোন হোক না কেন আপনারা অ্যাটলিস্ট 2K পর্যন্ত কিন্তু পেয়ে যান। সো ওরা এই জায়গায় সবসময় দেওয়া ট্রাই করে, যদিও ভিডিও স্টেবিলিটি খুব দারুণ না, আর এক্সপোজার কন্ট্রোলিংও বেশ কিছুটা টাইম নেয়, জিটারিং আছে একটু। শুরুতেই বলছিলাম এখানে একটা ডেডিকেটেড AI বাটন রয়েছে অরেঞ্জ কালারে, এটাকে যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে ওদের যে AI সিস্টেম 4X ওটা অন হয়ে যাবে, এবং অন হয়ে যাওয়ার পরে আপনি AI ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। এমনকি ওইটা ভয়েস কমান্ডো সাপোর্ট নেয়। তাছাড়াও আপনি ধরুন কোনো স্ক্রিনে কোনো একটা টেক্সট দেখছেন, ওটাকে চাইলে সামারাইজ করা যেতে পারে। আবার হঠাৎ করে কোনো একটা জায়গায় কোনো একটা মিউজিক বা গান শুনছেন, বাট ওটার সম্বন্ধে আপনি জানতে চান, আপনি জানেন না ওটা কোন মিউজিক, আপনি জাস্ট ওকে একটু শুনিয়ে নিলেও বলে দিতে পারবে যে আসলে এটা কোন মিউজিক আর গাওয়া বা কোন শিল্পী কী ব্লা সবকিছু। এছাড়া এখনকার দিনের রেগুলার ফিচার আমরা AI ইরেজার ট্রেজার এগুলো সবকিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ব্যাটারি আছে 6000 mAh অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গাটা খুবই স্ট্যান্ডার্ড, যদি আপনারা 18,000 বলেন, 19,000, 20,000, 22,000 যাই বলেন, এখন এটা ঠিক আছে। আমাদের 50% পর্যন্ত চার্জ করতে সময় লেগেছিল 27 মিনিটের মতো, যেটা আমি মনে করি কিন্তু যথেষ্ট ফাস্টে চার্জ করতে পারছে। অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ ভালো, অলমোস্ট 9 আওয়ার্সের মতো এসওটি দিতে পারে এই ডিভাইসটা। এটা অবশ্যই ইউজারের উপরে ডিপেন্ড করে, সো আমি এটাকে ভালো ব্যাটারি ব্যাকআপ বলবো। আপনি একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, একদম খুব হেভি ইউজার হয়ে থাকলে আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। তাছাড়াও এটা সাপোর্ট নিচ্ছে কিন্তু বাইপাস চার্জিং টেকনোলজি, এছাড়াও রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়। যারা মানে সারাদিন ফ্রি ফায়ার খেলবেন চিন্তা করতেছেন চার্জ শেষ হয়ে গেলে কেমনি কি, আপনি এটার সাথে কানেক্ট করে নিয়েও গেম প্লে করতে পারবেন, সমস্যা নেই। এর বাইরে স্মার্টফোনটিতে নেটওয়ার্ক কানেক্টিভিটি বোথ কানেকশন আমরা ঠিকঠাকই পেয়েছি। তো এই হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 70। হট 70 বেশ কিছু হট জায়গা আছে, বেশ কিছু জায়গায় কমতিও আছে। এই কমতিগুলো আগের হট সিরিজে খুব একটা দেখা যেত না, এখন দাম বৃদ্ধির সাথে সাথে অনেক কিছুই আমাদের আসলে কমপ্লেইনের কাতারে যুক্ত হচ্ছে, রাইট? এর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, ওরা হয় এখানে ফুল এইচডি প্লাস দিত, আইদার স্মার্টফোনটার আইপিএসটাতে আরেকটু কালারফুল এরকম ব্যাপার স্যাপার রাখলে ভালো হতো আর কি, মানে আরেকটু বেটার কোয়ালিটির আইপিএস দিলেও ভালো হতো। তাছাড়া গুরুত্ব দেওয়ার মতো জায়গা ছিল ক্যামেরাতে। এর বাইরে যারা কিনা একটু গেমিং টেমিংয়ের জন্য চিন্তা ভাবনা করছেন আমি একটা ফোন নেব 20,000 টাকার মধ্যেই, তারা অবশ্যই এটাকে দেখতে পারেন। এর চাইতে বেটার কিছু বা বেটার চিপ নিয়ে আপনি তেমন কোনো ফোন পাবেন না অফিসিয়ালি এই প্রাইস পয়েন্টে অন্তত। আপনাদের কাছে এই ফোনটার কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন জায়গাটাতে কমতি মনে হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসুংয়ের নতুন কোনো ভিডিওতে।